ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো অলওয়েজ লার্ন ইউটিউব চ্যানেল। এখন আমি তোমাদের সঙ্গে ক্লাস 5-এর ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 এবং পার্ট 2কে নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা পার্ট 1টা নিয়ে আলোচনা করব, পরে পার্ট 2টাকে নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 5 পার্ট 1। প্রথমে আমরা একটু ইনস্ট্রাকশনটা পড়ে নেবো। ইনস্ট্রাকশনে কি বলছে দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। রচনাংশটিকে পড়ো এবং উত্তর দাও সেখান থেকে যেসব প্রশ্ন করা হয়েছে সেগুলোর। প্যাসেজ কথার অর্থ হচ্ছে রচনাংশ বা গ্রন্থাংশ। এই যে রচনাংশ বা গ্রন্থাংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের পাঠ্য বইয়ের কোনো একটা পাঠ্যের কিছুটা অংশ তুলে দেওয়া হয়েছে। এটা কোন পাঠ্যের অংশ? এ ফিট অন ফিট নামে যে পাঠ্যটি তোমাদের রয়েছে সেই পাঠ্যটির কিছুটা অংশ। তোমাদের তো পাঠ্য বইটি খুব ভালোভাবে পড়া আছে, তবুও আমি তোমাদের সুবিধার্থে, যাতে করে আমরা প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে করতে পারি বা বুঝতে পারি, তার জন্য একটু বাংলাটা আলোচনা করে দিচ্ছি। তোমরা একটু মনোযোগ সহকারে শুনতে থাকো। কি বলছে দেখো, আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সামিট। অভিযানকারী পর্বতারোহীদের মধ্য থেকে শুধুমাত্র 4 জন সুযোগ পাবে পর্বতের শিখরে পৌঁছানোর। মানে যে পর্বতারোহীরা যারা যারা ছিলেন তাদের মধ্য থেকে শুধুমাত্র 4 জনই কিন্তু সে পর্বতের শিখরে পৌঁছানোর সুযোগ পাবে, সবাই কিন্তু পাবে না। তারপরে কি বলছে দেখো, হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 স্টিমস অফ ক্লাইম্বার্স। হান্ট যিনি ছিলেন দলনেতা, তিনি কি করলেন? মনোনীত করলেন 2 টিমস, দুটো দল, অফ ক্লাইম্বার্স, যেসব পর্বতারোহী ছিলেন তাদেরকে নিয়ে। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বডিলিয়ন অ্যান্ড চার্লস ইভান্স। প্রথম দলটার অন্তর্ভুক্ত ছিল টম বডিলিয়ন এবং চার্লস ইভান্স। হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড অফ দ্য সেকেন্ড টিম। যখন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে গঠন করলেন দ্বিতীয় দলটি, বা আমরা বলতে পারি দ্বিতীয় দলে অন্তর্ভুক্ত ছিলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। আশা করি তোমরা বাংলাটা বুঝতে পেরেছ। এবার আমরা দেখো অ্যাক্টিভিটি 1টা নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি 1 শুরু করার আগে একবার ইনস্ট্রাকশন পড়ে নেবো আমরা। কি বলছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন গিভেন স্পেস। যেটা ট্রু তার জন্য টি লিখো এবং যেটা ফলস তার জন্য এফ লিখো। যেসব স্টেটমেন্টসগুলো বা বিবৃতিগুলো দেওয়া আছে এবং তার পাশে যে ফাঁকা জায়গা দেওয়া আছে সেই ফাঁকা জায়গাতে। আশা করি তোমরা বুঝতে পারছো। 1 নম্বর বিবৃতিটা কি বলছে দেখো, 1 নম্বর না, এর দাগের বিবৃতিতে, এর দাগের বিবৃতিটাতে কি বলছে, হিলারি ওয়াজ ইন দ্য ফার্স্ট টিম অফ ক্লাইম্বার্স। হিলারি পর্বতারোহীদের যে দল গঠন করা হয়েছিল সেই দল গঠনের মধ্যে যেটা প্রথম দল সেখানে ছিলেন, মানে প্রথম দলে ছিলেন এটাই বলতে চাইছে। কিন্তু আমরা কি দেখেছিলাম, হিলারি কোন দলে ছিলেন একটু আমরা দেখে নেব। আমরা দেখো যদি শেষের লাইনটা একটু পড়ি তাহলে কি বুঝতে পারবো, সেখানে কিন্তু স্পষ্ট দেওয়া আছে, হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেট অফ দ্য সেকেন্ড টিম। তাহলে দ্বিতীয় দলে কিন্তু তারা ছিলেন, বা দ্বিতীয় দল তাদেরকে নিয়ে গঠন করা হয়েছিল। তাহলে এখানে কিন্তু প্রথম দলের কথা বলা হচ্ছে। সুতরাং বুঝতে পারছি এর দাগের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট বা বিবৃতিটা কিন্তু ফলস। আর এই ফলস হওয়ার জন্য আমরা এই যে ফাঁকা স্থান আছে এখানে শুধু এফ লিখে দেবো, এইভাবে যেভাবে আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো বীর দাগের কি বলছে, হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য টিম। হান্ট ছিলেন দলের নেতা বা দলনেতা। এবার সেই জায়গাটা দেখিয়ে দিই তোমাদের, আমি কোন জায়গা থেকে উত্তরটা তোমাদের করতে হবে। দেখো, হান্ট দ্য টিম লিডার, কি বলছে, হান্ট যিনি হলেন দলনেতা। তাহলে কিন্তু আমাদের এই বীর দাগের যে বিবৃতি বা স্টেটমেন্ট সেটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে। সুতরাং এটাকে আমরা ট্রু বলবো। এবার আমাদের কাছে এটা ট্রু, তার জন্য আমাদের এখানে কি বসাতে হবে, এই ফাঁকা জায়গাটাতে ট্রু এর জন্য শুধুমাত্র টি বসিয়ে দেবো। আশা করি বুঝতে পারছো। এবার দেখো সি এর দাগের কি বলছে, তেনজিং নোরগে ওয়াজ ইন দ্য সেকেন্ড টিম। তেনজিং নোরগে দ্বিতীয় দলে ছিলেন। আমরা যদি একদম শেষের লাইনটাই লক্ষ্য করি সেখানে কি দেখতে পাবো, তেনজিং নোরগে মেড অফ দ্য সেকেন্ড টিম। তেনজিং নোরগে কিন্তু দ্বিতীয় দলের অন্তর্ভুক্ত ছিলেন। তাহলে এটাও আমাদের ম্যাচ করে যাচ্ছে। সুতরাং আমাদের সি এর দাগের বিবৃতিটা কি, ট্রু, আর তার জন্য আমরা ফাঁকা জায়গায় টি লিখে দেবো। আমি তোমাদেরকে এইভাবে বোঝাচ্ছি কারণ শুধুমাত্র উত্তরগুলো করিয়ে দিলেও হতো, কিন্তু আমি চাইছি তোমরা এখান থেকে ভালোভাবে শিখে নাও। তাহলে পরবর্তীতে তোমরা যখন পরীক্ষা দেবে সেখানে যদি এই ধরনের কোনো প্রশ্নপত্র থাকে খুব সহজে তোমরা উত্তরটা দিতে পারবে। তার জন্য আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তার জন্য হয়তো একটু ভিডিওটা বড় হবে, কিন্তু তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, এখান থেকে অনেক কিছু শেখার কিন্তু আছে। এবার দেখো আমরা অ্যাক্টিভিটি 2কে নিয়ে আলোচনা করবো। অ্যাক্টিভিটি 2কে নিয়ে আলোচনা করার আগে আমরা একবার ইনস্ট্রাকশনটা পড়ে নেবো। ইনস্ট্রাকশনে কি বলছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। বলছে পুনরায় সাজাও শব্দগুলোকে বাক্য তৈরি করতে। মানে এখানে কিছু
প্রশ্নপত্র দেওয়া আছে, সেই প্রশ্নপত্রে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোকে পুনরায় সাজিয়ে বাক্য তৈরি করতে বলা হচ্ছে। বাক্য কাকে বলে? মানে যখন কতগুলো শব্দ পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন সেগুলোকে বাক্য বলে। তাহলে যে শব্দগুলো এই নিচে দেওয়া আছে এই শব্দগুলো কিন্তু ঠিকভাবে সাজানো নেই, এগুলোকে আমাদের সঠিক ক্রম অনুযায়ী সাজিয়ে বাক্য তৈরি করতে হবে বা সেন্টেন্স তৈরি করতে হবে। তাই একটা সেন্টেন্সের প্রথমে কি বসে? সাবজেক্ট বসে। সে সাবজেক্ট নাউনও হতে পারে কিংবা প্রোনাউনও হতে পারে। তারপরে কি হয়? সাবজেক্টের পরে ভার্ব হয়, ভার্বের পরে কি হয়? অবজেক্ট হতে পারে বা অন্যান্য শব্দ হতে পারে। এইটা কিন্তু একটা সেন্টেন্সকে তৈরি করার ক্রম। এবার দেখো এর দাগে কি বলছে, কিছু শব্দ আমি প্রথমে শব্দগুলো পড়ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। ওয়াজ ভেরি স্টোরি ইন্টারেস্টিং দা। দেখো এখানে কিছু শব্দ পাশাপাশি বসেছে ঠিকই, কিন্তু এই শব্দগুলো দিয়ে কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না, তাই কিন্তু এটাকে আমরা সেন্টেন্স বলবো না। আবার দেখো এখানে ডব্লিউটা ছোট হাতে দেওয়া আছে। কোনো সেন্টেন্স যখন শুরু হয় তার ফার্স্ট লেটারটা সবসময় ক্যাপিটাল হয় বা বড় হাতের হয়, সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এটা সেন্টেন্স নয়, এটাকে আমাদের তৈরি করতে হবে। তাহলে আমাদের এখানে প্রথমে কি বের করে নিতে হবে? এই এর দাগের প্রশ্নটা থেকে সাবজেক্ট বের করে নিতে হবে। তাহলে সাবজেক্ট কি হয়? নাউন কিংবা প্রোনাউনকে আমরা সাবজেক্ট বলতে পারি। দেখো এখানে ওয়াজ এটা ভার্ব, ভেরি এটা অ্যাডভার্ব, স্টোরি এটা গল্প, আবার ইন্টারেস্টিং অ্যাজেক্টিভ মানে মজার, দা এটা তো আর্টিকেল। তাহলে স্টোরি গল্প এটা হচ্ছে একটা নাম, নাম বোঝাচ্ছে। তাহলে নাম হলেই নাউন, আর নাউন সবসময় কি হয়? সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। তাহলে দা স্টোরিটা আমরা প্রথমে লিখব, দা স্টোরি। তারপরে কি? এটা যদি সাবজেক্ট হয় ভার্ব বসাতে হবে, এবার ওয়াজটা হয়ে যাবে ভার্ব, দ্য স্টোরি ওয়াজ। এবার কি লিখব? ভেরিটা লিখব, ভেরি ইন্টারেস্টিং, INTERESTING। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিংটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে কি কোয়ালিফাই করে? একটা অ্যাডভার্ব কোয়ালিফাই করে। তাহলে অ্যাডভার্ব কোনটা? এই ভেরিটা এখানে অ্যাডভার্ব। তার জন্য ইন্টারেস্টিং অ্যাডভার্ব সবসময় ইন্টারেস্টিংয়ের আগে বসবে, মানে অ্যাডজেক্টিভের আগে বসবে, কারণ আগে বসে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করাই হচ্ছে একটা অ্যাডভার্বের কাজ। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে অর্থটা কি হলো? দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, গল্পটা খুব মজার ছিল। আশা করি বুঝতে পারলে। এবার দেখো বিয়ের দাগের প্রশ্নটা কি বলছে। এখান থেকে কিন্তু এত কিছু আমি আর বলবো না, সরাসরি উত্তরটা লিখে দেবো, কারণ তোমাদের আমি বলে দিয়েছি একটা সেন্টেন্স তৈরি করতে গেলে কি কি মানে কোন ক্রমে আমাদেরকে শব্দগুলোকে বসাতে হয়। তাহলে আমরা এখানে প্রথমে এই যে হ্যাভ এ, ডগ, আই, বাঘা, পেট নেমড, এর মধ্য থেকে আমরা প্রথমে কি বেছে নেবো? সাবজেক্টটা বেছে নেবো। এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট নাউনও হতে পারে, প্রোনাউন হতে পারে। এখানে দেখো আই এটা একটা প্রোনাউন, তাহলে এইটা কিন্তু এখানে সাবজেক্ট হবে। তাহলে আইটা আমরা প্রথমে বসাবো, তারপরে কি বসাবো? ভার্ব বসাবো, আই হ্যাভ। ঠিক আছে, তারপর আমরা যদি কোনো আর্টিকেল থাকে সেটা বসাবো। তাহলে আই হ্যাভ, দেখো এখানে আর্টিকেল কি আছে? এ আছে, এটা বসিয়ে দেবো, আই হ্যাভ এ। তারপরে যদি কোনো অবজেক্ট থাকে সেইটা বসাবো। এখানে অবজেক্ট কোনটা? ডগটা হচ্ছে অবজেক্ট, বা অন্য শব্দও হতে পারে। তাই এখানে কিন্তু ডগটা অন্য শব্দ নয়, এখানে অবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে। যেখানে আমরা অবজেক্ট পাবো না সেখানে অন্য শব্দ বলবো। তাহলে আই হ্যাভ এ ডগ, সরি এখানে একটা অ্যাজেক্টিভ আছে দেখো, পেট। এই পেট অ্যাজেক্টিভটা মানে বিশেষণটা আমরা ডগের আগে বসিয়ে দেবো। তাহলে আই হ্যাভ এ পেট ডগ, নেমড, NAMED, নেমড, আমার একটা পোষা কুকুর আছে যার নাম হচ্ছে কি? বাঘা। তাহলে আই হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা, এই বাঘা শব্দটা শেষে বসবে। আশা করি বোঝাতে পারছি। এইভাবে কিন্তু তোমাদেরকে এই শব্দগুলোকে, যে এলোমেলো শব্দ দেওয়া আছে সেগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করতে হবে। সি এর দাগের কি বলছে? আমি একদম সরাসরি উত্তরে চলে যাব, আর কিচ্ছু বোঝাবো না, তবু একবার বলে দিই শব্দগুলো। দ্য রেস ডিফিটেড টর্টয়েস দ্য ইন দ্য র্যাবিট, দ্য রেস ডিফিটেড টর্টয়েস দ্য ইন দ্য র্যাবিট। এই যে এলোমেলো শব্দ, এগুলোকে আমাকে সাজিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। দেখো কি লিখবো প্রথমে? তাহলে আমরা লিখবো, তোমরা যদি সেই কচ্ছপ আর খরগোশের গল্পটা পড়ে থাকো, সেখানে কি দেখতে পাবে? যে কচ্ছপ খরগোশকে দৌড় প্রতিযোগিতায় হারিয়েছিল। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট হিসাবে কোনটা ব্যবহার করব? কচ্ছপকে। দ্য টর্টয়েস লিখবো, TORTOISE, মানে টর্টয়েস মানেই হচ্ছে কচ্ছপ। দ্য টর্টয়েস, তারপরে কি লিখবো? ডিফিটেড, DEFEATED, পরাজিত করেছিল কাকে? র্যাবিটকে। তাহলে দ্য টর্টয়েস ডিফিটেড দ্য র্যাবিট, RABBIT, র্যাবিট, কিসে? একটা দৌড় প্রতিযোগিতায়, ইন দ্য রেস। দেখো এটা কিন্তু একটা সুন্দর বাক্য তৈরি হয়ে গেল। তাহলে অর্থটা কি হলো? যে একটা কচ্ছপ
কচ্ছপটি হারিয়েছিল খরগোশটিকে দৌড় প্রতিযোগিতায়। আশা করি তোমরা বুঝতে পারলে। এইভাবে কিন্তু করতে হবে, তাহলে তোমাদের পরীক্ষাতে যদি পড়ে তোমরা কিন্তু এইভাবে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করবে। প্রথমে তাহলে সাবজেক্ট দেবে, তারপর ভার্ব দেবে, তারপর অন্যান্য শব্দ বা অবজেক্ট যা থাকবে সেটা বসাবে। এবার চলো আমরা পরের অ্যাক্টিভিটিটা দেখে নেব। ইনস্ট্রাকশনটা পড়ে নেব, এটাই নিয়ম। যে কোনো প্রশ্ন উত্তর করার আগে আমাদের যে ইনস্ট্রাকশন বা নির্দেশ দেওয়া থাকে সেটা পড়তে হয়। তাহলে আমরা এখানে কি বলছে দেখো, রাইট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দ্য অ্যাবভ সেন্টেন্সেস ইন দ্য বক্সেস গিভেন বিলো। বলছে সাবজেক্ট প্রেডিকেট দেখাও। যে বাক্যগুলো আমরা এতক্ষণ তৈরি করলাম অ্যাক্টিভিটি 2-তে, সেই বাক্যগুলো থেকে সাবজেক্ট প্রেডিকেট বের করে এই যে দুটো তালিকা আমাদের দেওয়া আছে সাবজেক্ট প্রেডিকেটের, এই তালিকাতে আমাদের বসাতে হবে। তো প্রথম বাক্যটা আমরা একটু দেখে নিই। দেখো প্রথম বাক্যটাতে কী ছিল, দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে সাবজেক্ট কোনটা হয়ে যাবে, সাবজেক্ট প্রেডিকেট বের করার নিয়ম হচ্ছে তোমাদের আমি বলে দিই, ভার্বের আগের অংশটুকু হয় সাবজেক্ট, আর ভার্ব থেকে শুরু করে একদম বাক্যের শেষ পর্যন্ত হয় প্রেডিকেট। তাহলে এখানে দেখো ভার্ব কোনটা, এই বাক্যটাতে ভার্ব হচ্ছে ওয়াজ। তাহলে এই ভার্বের আগে কি আছে, দ্য স্টোরি, তাহলে এই দ্য স্টোরিটা হয়ে যাবে সাবজেক্ট, আর এই ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে ওয়াজ থেকে শুরু করে ইন্টারেস্টিং পর্যন্ত হয়ে যাবে প্রেডিকেট। চলো আমরা লিখে দিই। তাহলে আমরা প্রথমে সাবজেক্টের ঘরে কি লিখবো, দ্য স্টোরি, এইভাবে লিখে দেবো। তারপর প্রেডিকেটের ঘরে কি লিখবো, ভার্ব থেকে শুরু করে বাকিটা, ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, RESTING, ইন্টারেস্টিং। এরপর আমরা দ্বিতীয় মানে বিয়ের দাগের বাক্যটা দেখে নেব। দেখো বিয়ের দাগের বাক্যটা কি ছিল, আই হ্যাভ এ পেট ডগ নেমড বাগা। আমি কি বলেছিলাম, ভার্বের আগের অংশটুকু হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে ভার্ব কোনটা, হ্যাভটা হচ্ছে ভার্ব। আমি আশা করি তোমরা এগুলো সবাই জানো যে কোনটাকে ভার্ব বলা হয়, মানে কোন কোন শব্দগুলো ভার্ব হয়। এখানে হ্যাভটা হচ্ছে ভার্ব, তাহলে হ্যাভের আগে কি আছে, শুধুমাত্র আই আছে, তাহলে এটা হয়ে যাবে সাবজেক্ট। আর প্রেডিকেট কোনটা হয়ে যাবে, এই হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা পুরোটাই। চলো আমরা তাহলে এই অংশটুকু লিখে দিই। এবার এই যে বিয়ের দাগের এখানে আমরা লিখবো আইটা সাবজেক্টের ঘরে, তারপরে বাকি অংশটুকু মানে ভার্ব থেকে শুরু করে, হ্যাভ এ পেট ডগ নেমড বিয়ে GH বাঘা। আশা করি তোমরা বুঝতে পারছো, এইভাবে কিন্তু করতে হবে। এবার শেষে যেটা ছিল সেটা আমি আর তোমাদেরকে বাক্যটা দেখাচ্ছি না, আমি সরাসরি তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি। তাহলে ওখানে কি ছিল, দ্য টর্টয়েস, তারপরে কি ছিল, ডিফিটেড, ডিফিটেডটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের আগে দ্য টর্টয়েস ছিল, তাহলে দ্য টর্টয়েসটা আমরা সাবজেক্টের ঘরে লিখবো, TORTOISE, টর্টয়েস। আর বাকি অংশটুকু ডিফিটেড মানে ভার্ব থেকে শুরু করে বাকি অংশটুকু, ডিফিটেড দ্য র্যাবিট, RABBIT, র্যাবিট ইন দ্য রেস। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে মনে রাখতে হবে ভার্বের আগের অংশটুকু হবে সাবজেক্ট, আর ভার্ব থেকে শুরু করে বাক্যের শেষ পর্যন্ত হবে প্রেডিকেট। সাবজেক্ট কথার অর্থ হচ্ছে উদ্দেশ্য, প্রেডিকেট কথার অর্থ হচ্ছে বিধেয়। এই দুটো, এইটা কিন্তু একটা বাক্যের দুটো অংশ। মানে যদি তোমাদের জিজ্ঞেস করে যে একটা বাক্যকে কটি অংশে ভাগ করা যায়, তাহলে তোমাদের বলতে হবে দুটো অংশে ভাগ করা যায়। কি কি, সাবজেক্ট প্রেডিকেট, অর্থ হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা পার্ট 2টা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা দেখতে পাচ্ছ পার্ট টুর অ্যাক্টিভিটি 1। এখানে কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 1-এ পিক আউট দ্য প্রপার নাউন্স ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট ইন দ্য স্পেস গিভেন বিলো। মানে এখানে নিচে তোমাদেরকে কিছু বাক্য দেওয়া আছে, সেই বাক্য থেকে তোমাদের প্রপার নাউন বা বিশেষ নামগুলোকে খুঁজে বের করে যে ফাঁকা জায়গা দেওয়া আছে সেই জায়গায় লিখতে হবে। প্রপার নাউনটা তোমাদের একটু বলে নিই উত্তরগুলো করার আগে। প্রপার নাউন হচ্ছে বিশেষ নাম। বিশেষ নাম কেমন, মানে যে শব্দগুলো দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা জায়গাকে বোঝানো হয় তাদেরকেই বলা হচ্ছে প্রপার নাউন বা বিশেষ নাম। মানে যে শব্দগুলো দিয়ে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে বা কোনো একটা নির্দিষ্ট বস্তুকে বা জায়গাকে বোঝানো হয় সেগুলোই হচ্ছে প্রপার নাউন, বা যেগুলো মোটামুটি সেই মুহূর্তে একটা। যেমন ধরো আমি যদি বলি ভারতবর্ষ, এই মুহূর্তে ভারতবর্ষ কিন্তু পৃথিবীতে একটা, এটা একটা প্রপার নাউন। আবার যদি রবীন্দ্রনাথ বলি, রবীন্দ্রনাথকে বলতে গেলে কিন্তু আমরা রবি ঠাকুরকে বুঝি, এটা কিন্তু প্রপার নাউন। কিন্তু একসঙ্গে ধরো অনেকগুলো রবীন্দ্রনাথ যদি আমাদের নামকরণ হয়, মানে অনেকগুলো ছেলেকে আমরা দেখছি যাদের রবীন্দ্রনাথ নাম,
তখন কিন্তু একসঙ্গে তারা যদি থাকে সেটা কিন্তু হয়ে যাবে আবার কমন নাউন। কিন্তু যখন একজন থাকবে, মানে যে মুহূর্তে তুমি তাকে নিয়ে বলছো বা তোমরা সেই ব্যক্তিকে নিয়ে বা বস্তুকে নিয়ে বলছো, সেই মুহূর্তে যদি একটা জিনিসকে বোঝানো হয় যে নামটা দিয়ে, সেই নামটাকেই বলা হচ্ছে প্রপার নাউন বা বিশেষ নাম। তো দেখো 1 নম্বর প্রশ্নটাতে কি বলছে, এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। এই যে বাক্যটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো একটা 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 পর্বতের কথা কিন্তু বলা হচ্ছে। সেই পর্বতটা কি পর্বত? এভারেস্ট পর্বতের কথা বলা হচ্ছে। পর্বত তো অনেক আছে পৃথিবীতে, কিন্তু এই মুহূর্তে কোন পর্বতটার কথা বলা হচ্ছে? এভারেস্ট পর্বতটার কথা বলা হচ্ছে। এবং সেটাকে কিন্তু একটা নির্দিষ্ট পর্বত, সেটা তাই তো, সেটা একটা নির্দিষ্ট পর্বত, তাহলে একটা নির্দিষ্ট নাম হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের প্রপার নাউন কোনটা হয়ে যাবে? এভারেস্ট, EVAREST, এভারেস্ট। এই শব্দটা হয়ে যাবে প্রপার নাউন, কারণ এটা একটা বিশেষ নাম বা বিশেষ একটা পর্বতকে বোঝাচ্ছে এই নামের মধ্য দিয়ে। আশা করি বোঝাতে পারলাম। এবার 2 প্রশ্নটা দেখব। 2 প্রশ্নটা কি বলছে দেখো, মাই মাদারল্যান্ড ইজ ইন্ডিয়া। মাই মাদারল্যান্ড ইজ ইন্ডিয়া, দেখো এখানে ইন্ডিয়া রয়েছে, এটা একটা দেশের, বিশেষ একটা দেশকে বোঝাচ্ছে। তাহলে এই যে শব্দটা, এইটা হয়ে যাবে এখান থেকে প্রপার নাউন। আশা করি তোমাদের বোঝাতে পারছি। তারপর দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলছে, কালিম্পং ইজ এ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। কালিম্পং ইজ এ ডিস্ট্রিক্ট, দেখো কালিম্পং একটা জায়গার বিশেষ নাম, আবার ওয়েস্ট বেঙ্গল একটা বিশেষ রাজ্যের নাম। তাহলে কালিম্পং এবং ওয়েস্ট বেঙ্গল এই দুটো শব্দ কিন্তু এখান থেকে প্রপার নাউন। তোমরা বলতেই পারো স্যার ডিস্ট্রিক্টটা কেন হলো না? কারণ ডিস্ট্রিক্ট বলতে কিন্তু যে কোনো ডিস্ট্রিক্টই হতে পারে, সেটা কালিম্পংও হতে পারে, সেটা বীরভূমও হতে পারে, বর্ধমানও হতে পারে, হুগলি, হাওড়া, যে কোনো হতে পারে। নির্দিষ্ট করে কিন্তু বোঝানো হচ্ছে না। যখন নামটা আমরা উল্লেখ করে দেবো তখন সেটা নির্দিষ্ট হয়ে গেল। যেহেতু আমরা কালিম্পংটার নাম উল্লেখ করে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের নাম উল্লেখ করে দিচ্ছি, তাই কিন্তু এটা এখানে নির্দিষ্ট হয়ে গেল, তখন এগুলো হয়ে যাবে প্রপার নাউন। তাহলে এখান থেকে যে শব্দ দুটো হবে প্রপার নাউন সেটা হচ্ছে কালিম্পং, আমি লিখছি তোমরা দেখতে থাকো, এবং ওয়েস্ট বেঙ্গল। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি চেষ্টা করবো সেগুলোকে নিয়ে তোমাদের কোনো একটা ভিডিওতে আলোচনা করে দেওয়ার। এবার কিন্তু আমরা অ্যাক্টিভিটি 2কে নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি 2 এর ইনস্ট্রাকশনে কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স। এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানগুলোকে পার্সোনাল প্রোনাউন দিয়ে পূরণ করতে হবে। পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে প্রোনাউনগুলো আমরা কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সেগুলো কি কি? যেমন আই, উই, ইউ, দে, এইগুলো হচ্ছে সব পার্সোনাল প্রোনাউন। দেখো 1 দাগের প্রশ্নে কি বলছে, রবি ইজ ফন্ড অফ প্ল্যান্টস। রবি ইজ ফন্ড অফ প্ল্যান্টস, রবি একটা ছেলের নাম, সে গাছ ভালোবাসে। তাহলে যদি রবির কথা আমরা বলি, তাহলে আমরা সেক্ষেত্রে মানে কোন প্রোনাউন ব্যবহার করে তাকে উল্লেখ করতে পারবো? রবি 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 এইভাবে যদি আমরা না বলি, তাহলে কি বলতে পারি? রবি গাছ ভালোবাসে, সে ভালো ছেলে। এই যে সে, এই রবির পরিবর্তে আমরা যে শব্দটা ব্যবহার করব সেটাই হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? এই যে শূন্যস্থান, এখানে আমরা হি বসাবো। তাহলে হি যদি আমরা বসিয়ে দিই কি হবে? হি ওয়াটার্স দেম এভরিডে। তাহলে রবি গাছ ভালোবাসে, সে প্রত্যেক দিন সেগুলোকে জল দেয়। আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে রবি একজনকে বোঝাচ্ছে, তার জন্য হি হলো। যদি এখানে রবি, শ্যাম, রাম, যদু আরও 3-4 জন থাকতো, সেক্ষেত্রে আমরা আবার অন্য একটা পার্সোনাল প্রোনাউনকে ব্যবহার করব। সেটা কোনটা, সেটা পরবর্তীতে যদি আমাদের প্রশ্নপত্রে থাকে অবশ্যই আলোচনা করে দেবো। দেখো বিয়ের দাগের কি বলছে, লতা, আশা অ্যান্ড মিনা আর 3 সিস্টার্স। লতা, আশা, মিনা 3 বোন। ড্যাশ গো টু স্কুল টুগেদার। দেখো আমি একটু আগেই তোমাদের বললাম একসঙ্গে যদি অনেকগুলো থাকে, দেখো এখানে লতা, আশা, মিনা 3 জন আছে, তখন 3 জনকে আমরা কোন পার্সোনাল প্রোনাউনটি দিয়ে মানে প্রকাশ করব? দে, এই পার্সোনাল প্রোনাউনটা দিয়ে প্রকাশ করব। তাহলে দে গো টু স্কুল টুগেদার, তারা একসঙ্গে বিদ্যালয়ে যায়। আশা করি তোমাদের বোঝাতে পারছি। সি এর দাগের কি বলছে দেখো, দার্জিলিং ইজ এ ফেমাস হিল স্টেশন। দার্জিলিং একটা মানে প্রসিদ্ধ পর্বত স্টেশন, মানে পর্বতের উপরে একটা স্টেশন বলতে পারো আর কি। তো ড্যাশ ইজ এ বিউটিফুল প্লেস। আর দার্জিলিংটাকে আমরা কোন প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন দিয়ে প্রকাশ করব? ইট, কারণ এটা কোনো মানে এটা কোনো ব্যক্তি নয়, এটা একটা জায়গার নাম। মানে যখন আমরা কোনো ব্যক্তি বিশেষের কথা বলবো, কারণ সেগুলো হচ্ছে সচেতন, যাদের
চেতনা আছে বা জীবন আছে, আর দার্জিলিং একটা জায়গা, এটা অচেতন বা যার জীবন নেই। তাহলে যেগুলোর জীবন থাকবে সেগুলোকে আমরা হি, দে, উই এই সব ব্যবহার করব, আর যেগুলো জড় পদার্থ সেগুলোর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কি লিখবো? ইট ইজ এ বিউটিফুল প্লেস, এটা একটা সুন্দর জায়গা। ঠিক আছে, এবার দেখো একদম শেষের প্রশ্নটাই চলে এসেছি আমরা, মানে অ্যাক্টিভিটি 2 এর শেষ প্রশ্নটা, ডি। কি বলছে? আই লিভ উইথ মাই গ্র্যান্ড পেরেন্টস, আমি আমার ঠাকুরদা ঠাকুরমার সঙ্গে থাকি। আই লাভ ড্যাশ ভেরি মাচ, এখানে আবার একটা পার্সোনাল প্রোনাউন ব্যবহার করতে হবে। পার্সোনাল প্রোনাউনের আবার 3টে ভাগ আছে, সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, পজেসিভও হতে পারে। আমরা এতক্ষণ যেগুলো ব্যবহার করলাম সেগুলো হচ্ছে সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। এখানে কিন্তু যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। সেটা কি হয়ে যাবে? দেম। আই লাভ দেম ভেরি মাচ, এটা আমরা অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করি। আশা করি তোমাদের বোঝাতে পারছি। এইভাবে কিন্তু করতে হবে। এই গেল অ্যাক্টিভিটি 2 এর উত্তর। এবার আমরা পরের অ্যাক্টিভিটিটা নিয়ে আলোচনা করে নেব। অ্যাক্টিভিটি 3, ইনস্ট্রাকশনে কি বলছে দেখো, রিড, লেটস রিড সেকশন অফ লেসন 3 ফ্রম উইংস। মানে তোমাদের যে বইটা রয়েছে সেই বইটার নাম হচ্ছে উইংস, সেই বইয়ের লেসন 3 বা পার্ট 3 নম্বর অধ্যায়টাকে, মানে অধ্যায়ের যেটা লেটস রিড যে অংশটা আছে বা বিভাগটা, সেই লেটস রিডের জায়গাটাকে দেখতে বলছে। নাও রাইট বা পড়তে বলছে। নাও রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট এ প্লেস ইন ইন্ডিয়া দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড অর রেড অ্যাবাউট। এখন তোমাকে 5টা বাক্য লিখতে বলছে, সেইটাকে প্রথমে পড়তে বলছে, এবং পড়ার পরে তুমি যা বুঝলে আর কি, যা বুঝলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার তোমাকে যেটা এখানে করতে বলছে যে তুমি 5টা বাক্য লিখো এমন একটা জায়গা নিয়ে যেটা তুমি হয়তো বেড়াতে গেছো বা সেটাকে নিয়ে পড়াশোনা করেছো। তো দেখো, আমি তোমাদের সুবিধার্থে একটা জায়গা যেটা তুমি, মানে আমি পড়েছি বা তোমাদের সুবিধার্থে সেই বিষয় নিয়ে আমি জানানোর চেষ্টা করছি। এইভাবে তোমরা এখান থেকেও একটা আইডিয়া নিয়ে নিজেরাও লিখে নিতে পারো অন্য কোনো একটা জায়গার উপরে ভিত্তি করে। আমি তাজমহলের উপরে লিখে তোমাদের দেখাচ্ছি, মানে দেখিয়েছি। তো কি বলছে দেখো, 5টা সেন্টেন্স আমি লিখেছি। প্রথম যে বাক্যটা আমি লিখেছি দেখো, দ্য তাজমহল ওয়াজ বিল্ট বাই শাহজাহান। তাজমহল শাহজাহান তৈরি করেছিলেন। আমরা কিন্তু জানি, যদি আমরা ইতিহাস বইটা পড়ি ভালোভাবে, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন, এটা কিন্তু বলা আছে। তো এই গেল 1 নম্বর বাক্য। এবার 2 নম্বর বাক্যটা কি বলছে দেখো, ইট ওয়াজ বিল্ট ইন অ্যারাউন্ড 1653। তার প্রথমে আমরা কি বললাম যে শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন, আর এটা 1653 দিকে তৈরি হয়েছিল, মানে 1653 সাল। এটাও লিখতে পারো। তাছাড়া আরও একটা বাক্য তোমাদের যাতে সুবিধা হয় আমি লিখে দেখিয়েছি, তোমরা সেটাও লিখতে পারো। ইট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার যমুনা, এটা যমুনা নদীর তীরে অবস্থিত। তোমরা এটাও লিখতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে, বা তোমরা তোমাদের নিজেদের মতো করেও বানিয়ে নিতে পারো এখান থেকে একটা আইডিয়া নিয়ে। 3 নম্বর বাক্যটা কি লিখেছি দেখো, থাউজেন্ডস অফ আর্টিসানস অ্যান্ড ক্রাফটসম্যান ওয়ার এনগেজড ইন দিস ওয়ার্ক। তাহলে তাজমহল যে শাহজাহান গঠন করলেন, উনি তো আর নিজে করেননি, তার জন্য অনেক কারিগর বা শ্রমশিল্পী দরকার হয়েছিল সেটা তৈরি করার জন্য। সেটাই কিন্তু এই 3 নম্বর বাক্যটাতে আমি দেখিয়েছি, কি থাউজেন্ডস অফ আর্টিসানস অ্যান্ড ক্রাফটসম্যান ওয়ার এনগেজড ইন দিস ওয়ার্ক, মানে হাজারে হাজারে কারিগর এবং শ্রমশিল্পী নিযুক্ত ছিলেন এই কাজটাতে। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো 4 নম্বর বাক্যটা কি লিখেছি, উস্তাদ লাহৌরি ওয়াজ দ্য প্রিন্সিপাল ডিজাইনার। এই যে আমরা যখন কোনো একটা বিল্ডিং তৈরি করি তার একটা নকশা আমাদের করতে হয়। তার এই যে তাজমহলটা মানে তৈরি করা হয়েছিল বা শাহজাহান তৈরি করেছিলেন, এই তাজমহলের নকশাটা কেমন হবে তার প্রধান বা মুখ্য নকশাকার কে ছিলেন? উস্তাদ লাহৌরি ছিলেন এটার মুখ্য নকশাকার। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো 5 নম্বর বাক্য, ইট ইজ বিল্ট উইথ হোয়াইট মার্বেল, এটা শ্বেত পাথর দিয়ে তৈরি। আমরা কিন্তু এগুলো সকলেই জানি এই বিষয়গুলো। এখানে কিছু জিনিস দেখো, কোনো কোনো বাক্য আমি পাস্ট টেন্সে লিখেছি, আবার কোনো কোনো বাক্য আমি প্রেজেন্ট টেন্সে লিখেছি। দেখো এখানে প্রথমে যেটা লিখেছি, দ্য তাজমহল ওয়াজ বিল্ট বাই শাহজাহান, এটা কিন্তু অনেক দিন আগে তিনি তৈরি করেছিলেন, অতীত হয়ে গেছে, তার জন্য ওয়াজ ব্যবহার করেছি। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, ইট ওয়াজ বিল্ট ইন অ্যারাউন্ড 1653, 1653 দিকে এটা কিন্তু তৈরি হয়েছিল, মানে অতীতের ব্যাপার। আবার এখানে আরেকটা কি বলছি দেখো, ইট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার যমুনা, এখানে কিন্তু আবার আমি প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি। কারণ কি, এখনও বর্তমানে যমুনা নদীর তীরে কিন্তু এটা মানে তাজমহল রয়েছে, তার জন্য এটাকে আমি বর্তমান মানে কালের যে ভার্বের যে রূপ সেটা ব্যবহার করেছি। আশা করি তোমরা বুঝতে পারলে। আমি আর বেশি কিছু বলবো না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে পুরো পার্ট 1 এবং পার্ট 2কে নিয়ে
এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের উপরে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, তার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, যাতে করে তারাও এই যে তোমরা জানতে পারলে সেটা যেন তারাও জানতে পারে। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সঙ্গে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে।